বন্ধুরা, আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তব জীবনের কোনো ঘটনা বা চরিত্রের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। যদি কোথাও এই গল্পের কাহিনী বাস্তবের সঙ্গে মিলে যায়, তা নিছক কাকতালীয় এবং এর জন্য গল্পের লেখক বা নির্মাতারা কোনোভাবেই দায়ী নয়। গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা। বন্ধুরা, বর্তমানে আপনি রয়েছেন গপ্পখোরের পর্দায়, আর এই মুহূর্তে আপনি শুনতে চলেছেন এক ভয়াল ভৌতিক গ্রাম বাংলার গল্প, চাঁদপুরে রক্তাক্ত রাতের খিদে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি আজকের গল্প। বরাবরের মতো গল্প পাঠে এবং সমগ্র পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে সঙ্গীতা। শুরু হচ্ছে লেখিকা পূর্বাশা চক্রবর্তীর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, চাঁদপুরে রক্তাক্ত রাতের খিদে। কার্তিক মাসের শীত পড়েছে, আর এই শীতের সন্ধ্যাগুলোই নিস্তব্ধ হয়ে যায় চাঁদপুর গ্রাম। রাত বাড়ার সাথে সাথেই বিন্দুমাত্র শব্দ থাকে না গ্রামে। হাতে গোনা মাত্র অল্প কয়েকটা বাড়ি এই গ্রামে। লোকসংখ্যাও যথেষ্ট কম, তাই সবাই সবার খোঁজ রাখে। সোনালি ধানের ক্ষেত, সবুজ রঙের গালিচা পাতা বাংলাদেশের এই গ্রামটায় সৌন্দর্যের কমতি নেই। তবে গ্রামের একটা অংশ যেন চিরতরে নিষিদ্ধ। গ্রামের লোক ভুলেও পা রাখেন না। বাইরের কেউ এলেও আগে থেকে নিষেধ করে দেওয়া হয়। আগে তাও ভুল করে অনেকেই সেখানে কৌতূহলবশত পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তারা যেন একেবারে কর্পূরের মতো গায়েব হয়ে গেছে। তাই এখন আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়। গ্রামের উত্তর পশ্চিম কোণে জমিদার বাড়ির ধারের কাছে যেন কেউ না যায়। গ্রামবাসীদের উদ্যোগে সেখানে একটা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। তেমন কিছু না, তবে যারা মানতে চায় না তাদের জন্যই একটা ছোট্ট সতর্কতার চেষ্টা, অন্তত তাদের প্রাণটা যেন অক্ষত থাকে। বছরের অন্যান্য সময় এই গ্রাম জুড়ে নানান ধরনের উৎসব এবং অনুষ্ঠান চলে, কিন্তু শীত পড়তেই যেন চতুর্দিকে নিস্তব্ধতা। চাঁদপুরের বাইরের লোক খুব একটা কেউ আসে না। বাংলাদেশের কোণ ঘেঁষে গড়ে ওঠা এই গ্রামটা যেন নিজের মতোই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। শুধু এই গ্রামের বুকে অজানা আতঙ্কের মতো দাগ কেটে রয়েছে পুরনো জমিদার বাড়ি। যারা জানেন না তারা অনেকেই প্রশ্ন তোলেন যে কি এমন আছে এই জমিদার বাড়িতে। গ্রামের বয়স্করা তখন একটা কাহিনী শোনান। আড়ম্বরে সাজানো ঝাঁ চকচকে একটা জমিদার বাড়ির গল্প, যে বাড়ি সারাদিন গমগম করত কত শত মানুষের কোলাহলে। শরতে দুর্গাপুজো হতো, শীতে নবান্ন উৎসব, বছরের শুরুতেই পালন হতো নববর্ষ, আরও কত কি। সারা বছর যেন উৎসব লেগেই থাকতো সেখানে। সেই জমিদার বাড়ি হঠাৎ করে অভিশপ্ত হয়ে ওঠে। এখনকার বয়স্করা অবশ্য সবটা জানেন না। চশমার কাঁচ মুছে তাঁরা বলেন, শুনেছিলাম কোনো এক অজ্ঞাত কারণে পরপর মারা যেতে লাগলো জমিদার বাড়ির লোকগুলো। ও বাড়িতে বিয়ে লাগলে সে বিয়ে হতো না, অন্নপ্রাশনের ভাত উঠত না, উৎসবে আয়োজন করলেই বিঘ্ন ঘটত। যারা মরল তারা তো মরল, আর যারা বেঁচে রইল তারাও বাড়ি ছেড়ে পালিয়ে গেল। ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো জমিদার বাড়ির এক একটা অংশ। ধুলোয় ঢাকা পড়ল মস্ত বারান্দা, বৈঠকখানা আর বাকি ঘরগুলো। আগাছা জন্মালো পাঁচিলের গা বেয়ে। তারপর জমিদার বাড়ি যেন চুম্বকের মতো টানত মানুষদের। কেউ জানে না ওখানে কি রয়েছে। গ্রামের সাধাসিধে মানুষদের মনে বিশ্বাস জাগল, কোনো এক অশুভ শক্তির ছায়া পড়েছে ওই জমিদার বাড়িতে। আর তাই পরপর ঘটে চলেছে এত কাণ্ড। যথারীতি সবাই যাতায়াত ছেড়ে দিল। নিষিদ্ধ হয়ে পড়ল এলাকা।
গ্রামবাসীদের মনে বাসা বাঁধল ভয়। চাঁদপুরের উত্তর পশ্চিম কোণায় পরিত্যক্ত জমিদার বাড়ি দাঁড়িয়ে থাকে কাকে গ্রাস করার অপেক্ষায়। ওই ভাঙাচোরা ইট, ঘুপচি অন্ধকারে ঘেরা জায়গাটা অশুভ বলেই মনে করে সবাই। প্রথম প্রথম অনেক ছেলে ছোকরারা কৌতূহল দেখিয়ে ওই বাড়িতে রাত কাটাতে যেত, কিন্তু সকাল হতেই তাদের ছেঁড়া খোড়া দেহ মিলত জমিদার বাড়ির চাতালে। দেখে মনে হতো যেন ওদের শরীর কেউ ধারালো কিছু দিয়ে খুব যত্ন করে ফালা ফালা করেছে। পড়ে থাকা দেহগুলোর অবশিষ্ট অঙ্গে মিলত আঁচড়ের দাগ। কেউ যেন এই আঁচড়ের দাগ কেটে বোঝাতে চেয়েছে এরপর যেন কেউ আর তাকে বিরক্ত করতে না আসে। যে আসবে তার অবস্থা হবে ঠিক একই রকম। প্রত্যেকটা মৃতদেহর চেহারা দেখে মনে হতো মৃত্যুর ঠিক আগের মুহূর্তে প্রচণ্ড ভয় পেয়েছে তাঁরা। ঠিকরে বেরিয়ে এসেছে দুই চোখ, জিভ বেরিয়ে রয়েছে মুখের বাইরে, আর বাকি শরীরটা যেন সে এমনি ছেড়ে দিয়েছে সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকের কাছে। একবার নয়, এই ভয়ানক মৃত্যু একাধিকবার ঘটেছে ওই গ্রামে। প্রত্যেকটা মৃতদেহর চেহারা দেখে মনে হতো মৃত্যুর ঠিক আগের মুহূর্তে প্রচণ্ড ভয় পেয়েছে তাঁরা। ঠিকরে বেরিয়ে এসেছে দুই চোখ, জিভ বেরিয়ে রয়েছে মুখের বাইরে, আর বাকি শরীরটা যেন সে এমনি ছেড়ে দিয়েছে সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকের কাছে। একবার নয়, এই ভয়ানক মৃত্যু একাধিকবার ঘটেছে ওই গ্রামে। এবার তো 4টে ছেলের মৃতদেহ মিলল জমিদার বাড়ির চাতালে। সারা শরীরে আর কিছুই বাকি নেই, ঠিক একই রকম ছিঁড়ে খুঁড়ে কেউ যেন তাদের মাংস খেয়ে গিয়েছে। তবে মুখে কোনো ক্ষত নেই। দুটো চোখ ভয়ানক রকম বড় বড়, মুখটা হাঁ করা। শক্ত হয়ে যাওয়া চোয়াল যেন মৃত্যুর আগে বলতে চেয়েছিল, বাঁচাও, আমায় বাঁচাও। আর এই ঘটনা রটে গেল সর্বত্র, খবরের কাগজ থেকে টিভি মিডিয়া। চাঁদপুরের প্রতি ভয় বাসা বাঁধল মানুষের মনে। প্রশাসনের থেকে দায়িত্ব নিয়ে ওই জমিদার বাড়ির এলাকা চিরতরে নিষিদ্ধ করল। সন্ধ্যার পর তো বটেই, দিনের আলোতেও ওই জায়গায় আর কেউ পা রাখে না। তবে গ্রামের মানুষের মনে একটা অদ্ভুত বিশ্বাস এখনো খেলা করে। গ্রামের মানুষের মনে বিশ্বাস ওই জমিদার বাড়ির তলায় এমন কিছু রয়েছে যা এই সকল ক্ষতির জন্য দায়ী। আর সেই ভয়ানক শক্তির কারণেই একেবারে ছাড়খাড় হয়ে গিয়েছে চাঁদপুরের জমিদার বংশ। এ কথা অবশ্য সবাই বিশ্বাস করে ঠিকই, তবু এর পিছনে কি রয়েছে তা খুঁজে বার করার সাহস কারণ নেই। হাজারো হোক, সবাই সবার প্রাণের মায়া করে। ঢাকার দাপুটে ছেলে রক্তিম, যার একটা বাড়ি ভারতে আর একটা বাড়ি বাংলাদেশে। বুকের মধ্যে যেন সাহসের একটা আস্ত পিরামিড পুষে রেখেছে সে। এত সাহস যে সে কোথায় পায় সেটাই জানে না কেউ। বর্তমানে একটা খবরের কাগজের অফিসে কাজ করে রক্তিম। তবে বছরের 365 দিন কাজের জগতে মুখ গুঁজে থাকাটা তার মোটেই পছন্দ নয়। রক্তিমের পরিবারের অধিকাংশ মানুষ থাকে ভারতে, বাংলাদেশে শুধুমাত্র পিসির বাড়ি। অনেক ছোটবেলায় একবার বাংলাদেশে এসে বেশ ভালো লেগে গিয়েছিল রক্তিমের। সকলের মতো করে সে ভাবতে পারে না। রক্তিমের ভাবনা স্রোত যেন আলাদা। ভারতে পরপর 4টে চাকরির ইন্টারভিউতে পাশ করেও বাংলাদেশের চাকরির প্রতি অদ্ভুত একটা টান অনুভব করল রক্তিম। অগত্যা বিন্দুমাত্র দ্বিধাবোধ না করে সরাসরি চলে এলো বাংলাদেশে। এখানে পিসির বাড়ি, এছাড়াও বাবা শখ করে আরও একটা ফ্ল্যাট কিনে দিয়েছে রক্তিমকে। সেই ফ্ল্যাটে একাই থাকে রক্তিম। মাঝে মধ্যেই যায় পিসির বাড়ি দেখা করে আসতে। এছাড়া প্রতিদিন কাজ এবং মাঝে মধ্যেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া রক্তিমের স্বভাবের মধ্যে পড়ে।
মাঝে মধ্যে তো কাউকে না জানিয়েই বেরিয়ে পড়ে রক্তিম। তবে কখনো কখনো কাজের জন্য এদিক ওদিক ছুটতে হয়। এই তো সেদিন এডিটর অনুভবদা একটা অদ্ভুত খবরের কথা রক্তিমকে বলল। এই বাংলাদেশের চাঁদপুর নামক একটা গ্রামের কথা। সেই গ্রামের নাকি এমন একটা জায়গা আছে যেখানে গেলে ফিরে আসা কঠিন, বা বলা ভালো সেখানে গেলে কেউ আর ফেরে না। মন দিয়ে নিজের ডেস্কে বসে কাজ করছিল রক্তিম। অনুভবদার কথা শুনে চেয়ার ঘুরিয়ে বলল, বলছো কি, এখনো আছে নাকি সেই জায়গা? অনুভবদা বলল, আলবাত আছে। যদিও এই খবর 2-3 বছরের পুরনো, তবুও চাঁদপুর গ্রামের এই রহস্য আজ পর্যন্ত কেউ সমাধা করতে পারেনি। প্রশাসন থেকে ওই জায়গাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দেশের বুকে এমন একটা ভয়ঙ্কর জায়গা আছে ভাবলেও বুকের ভেতরটা একেবারে ছ্যাঁত করে ওঠে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এবার যেন রক্তিমের মনের কথাটা পড়ে ফেলল অনুভবদা। তীক্ষ্ণ চোখে রক্তিমের দিকে তাকিয়ে সে বলল, তা কি ভাবছো বলো তো তুমি? এবার ছুটবে নাকি ওই গ্রামে? রক্তিম এতক্ষণ কি যেন মন দিয়ে ভাবছিল। এবার সে অনুভবদার দিকে তাকিয়ে বলল, ভাবছি চাঁদপুর নিয়ে এক্সক্লুসিভ স্টোরি করব। তোমার সাপোর্ট চাই। আমার সঙ্গে একজন এমপ্লয়ি চাই। দেখি একটু ঘাটাঘাটি করে পাইলেও পাইতে পারি অমূল্য রতন। রক্তিমের কথার কোনো নড়চড় হয় না। অনুভবদা তা জানে। ওর মাথায় যখন ঢুকেছে, পারমিশন না পেলেও সে যেভাবেই হোক না কেন ওই চাঁদপুরে যাবেই। তাই রক্তিমের কথা রাখতেই পিয়ালকে রক্তিমের টিমমেট বানিয়ে প্রস্তাব লক করল এডিটর অনুভবদা। আলোচনার ঠিক 2 দিনের মধ্যেই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিল রক্তিম ও পিয়াল। এদেশের এক বিশেষ কোণে অবস্থিত এই গ্রাম। সাধারণ লোকে খুব একটা চেনে না, তবে খবরের কাগজ পড়লে এই গ্রাম সম্পর্কে জানা সম্ভব। আর তার অন্যতম কারণ এই গ্রামের জমিদার বাড়ি। ওদের পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল। এই গ্রামের এক ব্যক্তির বাড়িতেই থাকার ব্যবস্থা করা হয়েছে। রক্তিমের অফিসের এক কলিগের আত্মীয়ের বাড়ি এটা। এই গ্রাম সম্পর্কে সে খুব বেশি না জানলেও রক্তিমদের থাকার বন্দোবস্ত সে করে দিতে পেরেছে। তাই সমস্ত চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে কদিন ছুটির আমেজে রহস্যে দিন কাটবে ভেবেই ঠিক করে রেখেছিল পিয়াল। কিন্তু রক্তিম বিষয়টি নিয়ে খুব সিরিয়াস ছিল। তবে প্রথম থেকে রক্তিম বুঝতে পেরেছিল গ্রামে পা রেখেই সন্ধ্যা নামলে ওই এলাকায় যাওয়া চলবে না। একটু অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবেই। তাই প্রথম দিন ঘরে ঢুকে পুরনো বইপত্র আর কাগজ নিয়ে বসে পড়ল রক্তিম। বেলা গড়িয়ে বিকেল হল। বাড়ির মালিক অমিয়বাবু 3 কাপ চা নিয়ে ঢুকলেন। ওনাকে আসতে দেখেই ঘুরে বসল রক্তিম। মানুষটা বাড়িতে একাই থাকেন। একচালার বাড়ির দুপাশে 2টো মাটির ঘর, যার একটিতে থাকেন উনি আর অন্যটিতে থাকার ব্যবস্থা হয়েছে রক্তিমদের। বেশ আমোদে মানুষ, কথাবার্তা বলতে ভালোবাসেন। তাই রক্তিমদের সঙ্গে খুব অল্প সময়েই ভাব হয়ে গেল তাঁর। এখানে সন্ধ্যার দিকে লোডশেডিং হওয়ার একটা সমস্যা আছে, সে কথা আগেই জানিয়েছিল রক্তিম। অমিয়বাবু আসতেই 2-4টে এলোমেলো কথা বলে সরাসরি প্রসঙ্গে চলে গেল রক্তিম। এক হাতে চায়ের কাপ নিয়ে ঠোঁটের কোনায় সিগারেট রেখে রক্তিম প্রশ্ন করল, বুঝতেই পারছেন আমরা এখানে কাজে এসেছি। আপনাদের ওই ভুতুড়ে জমিদার বাড়ি আমাদের টানতে টানতে নিয়ে এসেছে। খবরের কাগজে এদিক ওদিক অনেক তথ্য পেয়েছি, কিন্তু আমার মন বলছে এমন অনেক কিছু আছে যা খবরের কাগজে ছাপা হয়নি। আর সেই সমস্ত বিষয় একমাত্র জানেন আপনারা, অর্থাৎ এই গ্রামের মানুষজন। তাই আমি আশা করব আপনি আমার কাছ থেকে কিছু লুকোবেন না। জমিদার বাড়ির ইতিহাসটা ছোট করে বলুন দেখি। অমিয়বাবু আগেই জানতেন, বোধহয় তিনি আগের থেকেই প্রস্তুত ছিলেন এই প্রশ্নটা পাওয়ার জন্য। নির্বিঘ্নে তিনি গড় গড় করে বলে দিলেন,
জমিদার বাড়ির ইতিহাস। শেষের দিকে একটা লম্বা শ্বাস নিয়ে তিনি বললেন, সেই তখন থেকেই কেমন অভিশপ্ত হয়ে রয়েছে বাড়িটা। ওনাদের কথার মাঝে লোডশেডিং হয়ে গিয়েছে। ঘরের কোনায় দুটো মোম জ্বলছে নীরব শ্রোতার মতো। অমিয়বাবু বারবার করে সাবধান করে দিলেন, কৌতূহল নিয়েও যেন রক্তিম ওই বাড়ির ধারের কাছে না যায়। তবে এবার পাল্টা প্রশ্ন করল রক্তিম। সে বলল, সেদিন একটা আর্টিকেল থেকে জানতে পারলাম যে ওই বাড়ির ছোট মেয়ের বিয়েতে নাকি একটা মস্ত অঘটন ঘটেছিল। সে কথা কি সত্যি? অমিয়বাবু যেন হঠাৎ করে নিভে গেলেন। চোখ নামিয়ে বললেন, হ্যাঁ, ওই বাড়ির প্রত্যেক বিয়েতেই কিছু না কিছু অঘটন ঘটতেই থাকতো। ছোট মেয়ের বিয়ের সময় মেজ বউয়ের বাচ্চাটা। কথাটা শেষ হলো না। ঝপ করে ঘরের কোণে জ্বলতে থাকা মোমবাতি দুটো হঠাৎ নিভে গেল। তৎপর হয়ে উঠলেন অমিয়বাবু। তাড়াতাড়ি করে বললেন, আপনারা ঘর থেকে বাইর হবেন না, আমি মোম জ্বালায় আনি। রক্তিম আর পিয়াল কোনো উত্তর না দিয়ে বসে রইল। ঘরের দরজাটা শক্ত করে বন্ধ। এতটাই অন্ধকার যে এক হাত দূরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে পর্যন্ত দেখা যায় না। বেশ কিছুক্ষণ নীরবে বসে থাকার পর পিয়াল অনুভব করল ওর গা বেয়ে কি যেন একটা উঠছে। তাড়াতাড়ি সতর্ক হয়ে পিয়াল রক্তিমকে বলল, রক্তিম, তাড়াতাড়ি টর্চ জ্বাল, মনে হচ্ছে ঘরের মধ্যে সাপ আছে। রক্তিম নিজের ব্যাগে করে একটা ছোট্ট টর্চ নিয়ে এসেছিল। অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে ব্যাগ থেকে টর্চটা বার করল সে। টর্চ জ্বালার আগে পিয়ালকে বলল, চুপচাপ চুপচাপ থাক, চুপচাপ নড়াচড়া না করে বসে থাক। বিষাক্ত সাপ নাকি অন্য কিছু আমি দেখছি। কিন্তু পিয়ালের কোনো সাড়া শব্দ নেই। ছোট্ট টর্চের তীক্ষ্ণ আলো গিয়ে পড়ল ঘরের কোণে থাকা চৌকিটার ওপর। আর সঙ্গে সঙ্গে তীব্র চিৎকার করে উঠল রক্তিম। চৌকির ওপর ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পিয়াল। দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, তবে এখনো শরীরে প্রাণ আছে মনে হলো। কয়েক মুহূর্তের মধ্যে এ কি হয়ে গেল? বন্ধ ঘরে কে এভাবে আঘাত করলো পিয়ালকে? পিয়ালের শরীর ধরে ঝাঁকাতে লাগলো রক্তিম। পিয়াল, পিয়াল, কি হয়েছে তোর? সে চিৎকার করে ডাকতে লাগলো অমিয়বাবুকে। হঠাৎ করে, অমিয়বাবু, অমিয়বাবু, তাড়াতাড়ি আসুন, অমিয়বাবু। এই পিয়াল, এই পিয়াল, তুই তো বললি সাপ, তোকে কেউ এভাবে আঘাত করলো আর তুই চিৎকার করলি না? কি রে? আরেকটু ধরে রাখ, আরেকটু ধরে রাখ প্রাণটা, আমি তোকে বাঁচাবো, দেখিস, আমি তোকে ঠিক বাঁচাবো। কিন্তু পিয়ালের শরীর তখন ধীরে ধীরে লড়াই ছেড়ে দিচ্ছে। মৃত্যুর কোলে ঢলে পড়ছে তরুণ সাংবাদিক। ক্রমশ বুঝে আসছে ভয় পেয়ে যাওয়া দুই চোখ। কথা বলার শক্তি সে হারিয়েছে, তবুও ঠোঁট যেন নড়ছে। কি যেন বলছে ক্রমাগত, যা শোনা যাচ্ছে না। রক্তিমের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল পিয়াল। বন্ধ হয়ে গেল তার দুই চোখ। এতক্ষণ যেন যুদ্ধ করছিল রক্তিম, কিন্তু সেই যুদ্ধে পরাজিত হয়েছে সে। এবার সন্দেহ বাসা বাঁধল মনে। অমিয়বাবু কোথায়? এতক্ষণ এত ডাকাডাকির পরেও এলেন না কেন তিনি? দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে গেল রক্তিম, কিন্তু দরজা খুলতেই প্রচন্ড ভয় পেয়ে আবার চিৎকার করে উঠল সে। দরজার বাইরে ছাপ ছাপ রক্ত পড়ে আছে। ছোট্ট একটা দলা পাকানো মাংসপিণ্ড পড়ে রয়েছে দূরে। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পাশের ঘরে ছুটল সে। সেই ঘরের মেঝেতে পড়ে আছেন অমিয়বাবু। সে ঘরের মেঝেতে শুয়ে থাকা অমিয়বাবুর নিঃশ্বাস
পরীক্ষা করে দেখল সে। না, মানুষটা বেঁচে আছেন এখনো। পাশে রাখা জলের জগ থেকে তার চোখে মুখে জল ছিটিয়ে দিল রক্তিম। কি অবস্থা! জ্ঞান ফিরে আসতে অমিয়বাবুর সারা চোখে ভয়। রক্তিমের দিকে তাকিয়ে তিনি বললেন, আপনারা আপনারা দুজন বাইসা আছেন তো? মাথা নামালো রক্তিম। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। পিয়াল আর বেঁচে নেই। মাত্র কয়েক মুহূর্তের অন্ধকারে কেউ যেন ক্ষত বিক্ষত করে চিড়ে দিয়েছে তার দেহ। মৃত্যু যেন হানা দিচ্ছে এই গ্রামের আনাচে কানাচে। এই চাঁদপুর যেন মৃত্যুপুরীর দেশ। রক্তিমের নিজেকে খুব অপরাধী বলে মনে হতে লাগল। একমাত্র তার জেদের জন্যই হয়তো প্রাণ দিতে হলো পিয়ালকে। কিন্তু এবার জেদের কারণেই পিয়ালের মৃত্যু রহস্য সমাধান করবে রক্তিম। ভয়ঙ্কর দৃঢ় মানসিকতায় সে বলল, আমি 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 এর শেষ দেখে ছাড়ব, শেষ দেখে ছাড়ব আমি এর। 3 দিনের মধ্যে পিয়ালের শেষকৃত্য সম্পন্ন হল। আর ঘরে ফেরার বদলে চাঁদপুরে রয়ে গেল রক্তিম। এই ঘটনার পর চাঁদপুর গ্রামে যেন শ্মশানের নীরবতা। দিনের বেলাতেও মানুষের মুখে ভয়ের ছাপ। আর রাতে ঘর থেকে বেরোতেই চাইছে না কেউ। আগে ভয় ছিল জমিদার বাড়িকে নিয়ে, কিন্তু এখন তো মনে হচ্ছে গোটা গ্রামেই ঘুরে বেড়াচ্ছে স্বয়ং শয়তান। ঘটনার পর মোটামুটি 4 দিন কেটে গিয়েছে। মনে মনে ভয়ানক ভেঙে পড়েছিল রক্তিম। সে কখনো কল্পনাই করতে পারেনি চোখের সামনে এভাবে পিয়ালের মৃত্যু দেখতে হবে তাকে। আর সেই মৃত্যু এত ভয়ানকভাবে। শুধুই চোখের সামনে ভাসছিল অন্ধকার ঘরটা, আর সঙ্গে পিয়ালের ক্ষত বিক্ষত দেহটা, যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া মুখটা, আর কিছু বলতে চাওয়ার অসীম চেষ্টা। এই 3 রাত 2 চোখের পাতা এক করতে পারেনি রক্তিম। 4 নম্বর রাতে একটু ঘুম হয়েছে, কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি স্বপ্নে দেখতে পেয়ে ধড়মড় করে উঠে বসেছে সে। আর তখনই ঠিক করেছে যেমন করেই হোক না কেন ওই জমিদার বাড়ির রহস্য সমাধান করেই ছাড়বে। পরের দিন সকাল হতেই গ্রামের উত্তর পশ্চিম কোণে রওনা দিল রক্তিম। এই কাজ করার কথা ছিল তাঁর এবং পিয়ালের, কিন্তু এখন সে একা। তবু হাল ছাড়ার পাত্র নয় রক্তিম। পিয়ালকে সে কথা দিয়েছে এর শেষ দেখে ছাড়বে। একটা নুড়ি বিছানো পথ এঁকে বেঁকে পৌঁছে গিয়েছে ওই জমিদার বাড়ির সামনে। এই পথ যেন দিক নির্দেশ করছে। অবশেষে সেই জমির বাড়ির সামনে উপস্থিত হল রক্তিম। উত্তর পশ্চিম কোণ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে বিশাল জমিদার বাড়ি, যার অর্ধেক দেওয়াল ধসে পড়েছে, অর্ধেক দেওয়ালের গা বেয়ে গজিয়ে উঠেছে আগাছা। রংচটা দেওয়াল, ধুলো ভরা বারান্দা, এসব দেখে বেশ বোঝা যায় দীর্ঘদিন সেখানে পা পড়েনি কারোর। আর এই সেই চাতাল যেখানে একের পর এক মৃতদেহ সাজানো ছিল শাড়ি দিয়ে। রক্তিমের গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। সে মন দিয়ে গোটা জায়গাটি দেখছিল, আর তখনই নজরে পড়ল এই অদ্ভুত চিহ্নটা। চাতালের উত্তর কোণায় একটা ত্রিভুজের মতো চিহ্ন। লাল রঙের এই চিহ্নের ওপর ফোঁটা ফোঁটা রক্ত। যেন মনে হচ্ছে বেশ কিছুদিন আগেই সেখানে রক্তের ফোঁটা ফেলেছে কেউ। সেই চিহ্নটার দিকে এগিয়ে গেল রক্তিম। বাঁ হাত দিয়ে চিহ্নটা স্পর্শ করতেই যেন ধসে পড়ল মাটি। প্রচণ্ড শব্দ করে সরে গেল চাতালের মেঝে। খুলে গেল এক পাতালপুরি।
হুড়মুড় করে অতল গহ্বরে তলিয়ে গেল রক্তিম। কিছু বুঝে ওঠার আগেই একটা অন্ধকার ঘরে আছাড় খেয়ে পড়ল সে। অত উঁচু থেকে নিচে পড়েছে বলেই প্রথমে জ্ঞান হারিয়েছিল রক্তিম। তার বেশ কিছুক্ষণ পর জ্ঞান আসতেই ধীরে ধীরে মনে পড়ল ঠিক কি হয়েছিল। সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো রক্তিম। পকেটে লাইটার রয়েছে, সেটা জ্বালিয়ে চারিদিকে দেখতে লাগলো। ঠিক এমন সময় রক্তিমের কানে এলো একটা মন্ত্র পাঠের শব্দ। কেউ যেন তারস্বরে মন্ত্র পাঠ করছে। সেই শব্দকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে চলল সে। আর সেখানে যেতেই রক্তিমের নজরে পড়ল এক বিশাল চেহারার প্রকাণ্ড সাধু। তিনি তাঁর ডান হাত তুলে যজ্ঞে আহুতি দিতে যাচ্ছিলেন। সাধুর সামনেই হাঁড়ি কাঠে মাথা দিয়ে নিচের দিকে মুখ ঝুঁকিয়ে রয়েছেন একজন বৃদ্ধ মানুষ। আহুতি দিয়েই এই মানুষটার দিকে এগিয়ে গেলেন সাধু। হাতে তাঁর উঠে এলো ধারালো অস্ত্র। বিকট শব্দে মন্ত্রোচ্চারণ করে মানুষটাকে বলি দিতে যাবেই ঠিক সেই সময় নিজেকে ধরে রাখতে না পেরে চিৎকার করে উঠল রক্তিম। থামুন! কি হচ্ছে কি এখানে? থমকে দাঁড়িয়ে পড়ল সাধু। এরপর যা যা ঘটতে লাগলো সেটা স্বপ্নেও কল্পনা করতে পারে না রক্তিম। মানুষটা তখনও মাথা ঢুকিয়ে রেখেছে হাঁড়ি কাঠে। আকস্মিক প্রাণ ফিরে পেয়েও যেন অবাক হয়নি সে। তবে সাধুর ক্ষমতা যেন কমে আসতে লাগলো। ধীরে ধীরে সে মেঝেতে বসে পড়ল। আর তারপর তার হাতের ওই অস্ত্র সে নামিয়ে দিল নিজের শরীরেই। মুহূর্তের মধ্যেই সাধুর কাটা মুন্ডু যজ্ঞের কুণ্ডলিতে এসে পড়ল। ছিটকে এলো রক্ত। ছটফট করতে করতে নিথর হয়ে গেল প্রকাণ্ড সাধুর দেহটা। চিৎকার করে দু চোখ বন্ধ করল রক্তিম। এক মুহূর্তের জন্য চারিদিক নিস্তব্ধ। যজ্ঞের কুণ্ডলী জ্বলছে আর চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। সাধুর দেহ যজ্ঞের কুণ্ডলীর সামনে পড়ে আছে। হাঁড়ি কাঠে মাথা রাখা মানুষটা কোনো মতে বলল, আমাকে একটু উদ্ধার করো বাবা, তোমার পুণ্য হবে, পুণ্য হবে তোমার। তাড়াতাড়ি মানুষটার দিকে এগিয়ে গেল রক্তিম। উদ্ধার করল তাকে। সেই জায়গা থেকে সরে এলো তাঁরা। যে পথ দিয়ে রক্তিম নিচে নেমেছিল সেই পথ দিয়েই একটা সিঁড়ি দেখা গেল। ধীরে ধীরে উপরে উঠে এলো তাঁরা। রক্তিম এখনো বুঝতে পারছে না একটু আগে কি হয়ে গেল, কেনই বা সাধু আত্মঘাতী হল, আর কিসের যজ্ঞ হচ্ছিল সেইখানে। উপরে এসে একটু খাবার জল দিল মানুষটাকে। জমিদার বাড়ির চাতালে বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে রইলেন তিনি। কিছুটা দূরে দাঁড়িয়ে সিগারেট হাতে পরপর সূত্রগুলো মেলাতে লাগলো রক্তিম। কিন্তু না, এখনো কিছুই বুঝতে পারছে না সে। তবে মন বলছে ইনি সবটা জানেন। তাই মানুষটার বিশ্রামের শেষের অপেক্ষায় রক্তিম সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটু ধাতস্থ হয়ে মানুষটা উঠে বসলেন। রক্তিমের দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ, আপনি না থাকলে আজকে হয়তো আমার প্রাণটা থাকতো না। রক্তিম প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু মানুষটা যেন আগে থেকেই সব জানে। তিনি বললেন, বাকিটা আমি বলছি, আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না। তার কথা শুনে থমকে দাঁড়ালো রক্তিম। এবার বলা শুরু করলেন তিনি। আজ থেকে অনেক বছর আগে চাঁদপুরের এই জমিদার বাড়ি গম গম করত। হেন কোনো উৎসব নেই যা এই বাড়িতে হতো না। জমিদার বাবু ও জমিদার গিন্নি গ্রামের মানুষদের কথা শুনতেন। সুখে শান্তিতে থাকতো চাঁদপুরের মানুষজন। কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু বদলে যেতে লাগলো। প্রচুর দেনা হয়ে গেল জমিদার বাবুর। ঠিক এমন সময় জমিদার গিন্নি
শোনালেন সুখবর, তার গর্ভে সন্তান আসছে। আর এই খবর শুনে আনন্দের সীমা রইল না গোটা গ্রামের। গ্রামবাসীরা মিলে উৎসব করতে লাগলেন। খুশি হয়েছিলেন জমিদার বাবু নিজেও। বিয়ের অনেক দিন পর সন্তানের মুখ দেখতে চলেছেন তিনি। তবে দেনার চিন্তা কাঁটার মতো বিঁধতে লাগল। পরিস্থিতি থেকে বাঁচতে তিনি শরণাপন্ন হলেন এক সাধুর। সেই সাধু নিদান দিলেন, জমিদার বাবুর সন্তানকে বলিদান দিতে হবে, আর তা না হলে। ভয় পেয়ে গেলেন জমিদার বাবু। গিন্নির কাছে গিয়ে সেই কথা জানালেন। জমিদার গিন্নি কিছুতেই মানতে রাজি হলেন না। তিনি তার সন্তানকে কোনো মতে বলি দেবেন না। জমিদার গিন্নি তখন সন্তান সম্ভবা। দীর্ঘ সময় পর তিনি মা হওয়ার আনন্দ উপভোগ করছেন। সন্তান জন্মাবার ঠিক আগের দিন থেকে চাঁদপুরে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। চারিদিকে যেন প্রকৃতির গর্জন। তার মধ্যেই প্রসব যন্ত্রণা উঠল জমিদার গিন্নির। সবাই চিন্তিত হয়ে পড়ল। তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হলো আঁতুর ঘরে। ছুটে এলেন দাইমা। এই প্রবল ঝড় ঝঞ্ঝার মধ্যেও আঁতুর ঘরের দরজার বাইরে চিন্তিত মুখে পায়চারি করতে লাগলেন জমিদার বাবু। ইতিমধ্যেই সাধু জমিদার বাবুকে নির্দেশ দিয়ে দিয়েছেন, সন্তান ভূমিষ্ঠ হলেই তাকে তুলে দিতে হবে সাধুর হাতে। জমিদার বাবু ভেবে পাচ্ছিলেন না এই কাজ তিনি কিভাবে করবেন। নিজের সদ্যজাত সন্তানের মৃত্যু তিনি কিভাবে দেখবেন। কান্নায় তার বুক ভেঙে আসতে লাগলো। জমিদার গিন্নিকে কি উত্তর দেবেন তাও ভেবে পেলেন না। শেষমেশে ভূমিষ্ঠ হলো জমিদার বাড়ির পুত্র সন্তান। জমিদার বংশের উত্তরাধিকারী এসেছে। আনন্দে উৎসব শুরু হলো সর্বত্র। প্রচন্ড কষ্টে কুঁকড়ে গেলেন জমিদার বাবু। তিনি কিছুতেই চান না তার সন্তানকে অন্য কারোর হাতে তুলে দিতে। জমিদার গিন্নির মতো তিনিও চান বুকে আগলে রাখতে সন্তানকে। কিন্তু কি যেন একটা শয়তান ভর করল তাঁকে। ভালো মানুষটা নিমেষেই বদলে গেলেন। দাইমার হাতে মোটা অঙ্কের টাকা গুঁজে দিলেন জমিদার বাবু। নির্দেশ দিলেন জমিদার গিন্নি যখন ঘুমোবেন তখন সন্তানকে তার কোলে এনে তুলে দিতে। তিনি এও নির্দেশ দিলেন এই ঘটনার কথা কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। জমিদার বাবুর নির্দেশ মেনে গোটা কাজটি করল দাইমা। আঁতুর ঘর থেকে সন্তানকে লুকিয়ে এনে জমিদার বাবুর হাতে তুলে দিলেন তিনি। আর জমিদার বাবু সেই সন্তানকে তুলে দিলেন সাধুর হাতে। আর এই সবই হলো জমিদার গিন্নির ঘুমন্ত অবস্থায়। ঘুম থেকে উঠে নিজের সন্তানকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে নিলেন কে তার সন্তানকে সরিয়েছে। সে কথা পরে জানতে পেরে গিয়েছিলেন জমিদার গিন্নি। দিনের পর দিন ধরে কষ্ট পেতে পেতে ধীরে ধীরে মারা গেলেন তিনি। জমিদার বাবু বুঝেছিলেন সাধু শুধুই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। অবস্থার উন্নতি হওয়া তো দূর, জমিদার বাড়িকে ধীরে ধীরে গ্রাস করে নিল সে। এরপর মনের কষ্টে ভুগতে ভুগতে একদিন মারা গেলেন জমিদার বাবু। অভিভাবক হারালো চাঁদপুর। জমিদার বাবুর মৃত্যুর পর থেকে মাটির তলায় নিজের রাজত্ব গেড়েছে ওই সাধু। এই সাধু একা রাজত্ব করছে, কাউকে ধারের কাছে ঘেঁষতে দেয় না, পাছে তার সাধনা ভঙ্গ হয়। জমিদার বাড়ির সদস্যরাও হয় পালিয়ে গেল নয় মারা গেলেন। যে কোনো উৎসব অনুষ্ঠানে বিঘ্ন ঘটত, তাই সাধু মানুষকে বলি দিয়ে নিজে অমর হতে চায়। একটা মানুষের দরকার ছিল,
আমাকেই পেলেন। তিনি ভাবতেই পারেননি এই সাধনা বিফলে যাবে। আসলে এই সাধনার এমন টান, যাতে অন্যকে বলি দিতে না পারলে নিজেকেই বলি দিতে হয়, আর এটা করতে হয় সঠিক সময়ে, সঠিক লগ্নে। আপনি সেই মহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছিলেন, আর আপনার কথায় সাধুর মন ভ্রষ্ট হয়ে গেল। আপনি বাঁচিয়ে দিলেন আমায়, আর ওই সাধুর ভবলীলা সাঙ্গ হল তার নিজেরই জালে। এতটা বলার পর বৃদ্ধ থামলেন। রক্তিম জিজ্ঞাসা করল, কিন্তু আপনি এখানে একা একা কি করছিলেন? আপনার ভয় লাগেনি? আমার আমার ছেলেটা এখানে আছে জানেন, অনেক দিন হলো। ও বুঝতে পেরেছিল এখানে এই তান্ত্রিক মানুষকে মারছে। গ্রামবাসীকে বোঝাতে চেয়েছিল সবাই মিলে এসে যেন একে শিক্ষা দেয়, কিন্তু কিন্তু কেউ রাজি হয়নি। তাই ও একাই এসেছিল। ফলস্বরূপ বেঘোরে প্রাণটা গেল ছেলেটার। কিন্তু কিন্তু জানেন, ও এখনো এখানে আছে। আমি আমি আসলেই অনুভব করতে পারি। আমার তো ওই ছিল, তাই এখনো ছেলেটাকে অনুভব করতে এখানে ছুটে আসি। গতকালও আমি সেই কারণে এখানে এসেছিলাম। হঠাৎ করে মাথায় প্রচণ্ড জোরে একটা আঘাত পাই, আর তারপর অজ্ঞান হয়ে যাই। আমি বুঝতে পারিনি কি হয়েছে, কিন্তু জ্ঞান ফিরতে উপলব্ধি হয় আমি পাতালপুরীতে আছি, যেখানে ওই সাধু রাজত্ব পেতে বসেছে। সাধু আমার কাছে এসে হাসতে হাসতে বলল, ওর সাধনার প্রয়োজনে নরবলি লাগবে, আর সেই নরবলি সে আমাকে দিয়েই করতে চায়। আমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, তবে ওই সাধু বাঁচুক তাও চাইনি। অন্তত যে এতগুলো মানুষের জীবন ধ্বংস করেছে, যে এতগুলো মানুষকে শেষ করেছে, শেষ মুহূর্তে আপনি এখানে উপস্থিত হয়ে আমার প্রাণ বাঁচিয়েছেন, আর ওই মানুষগুলোর আত্মার শান্তি দিয়েছেন। আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি 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 জানি না অমরত্ব বলে কিছু হয় নাকি, তবে আমি চাইনি ওই সাধুর সাধনা সফল হোক। অন্তত এইটুকু শান্তি আমি পেলাম। আপনার কাছে আমি আমি কৃতজ্ঞ রইলাম। চাঁদপুরের সেই সত্যতা এখন সবাই জানে। রক্তিমের স্টোরিটা এখন চারিদিকে হিট, কিন্তু রক্তিম শান্তিতে নেই। মনে মনে পিয়ালের জন্য কষ্টটা কোনোদিনও যাবে না। কেটে গিয়েছে প্রায় 6টা মাস। আজ রক্তিমের অফিস ছুটি। জানলার পর্দার আড়াল থেকে ছুটে আসা রোদ্দুর ঘুম ভাঙিয়ে দিয়েছে। বিছানা ছেড়ে উঠতে গিয়েই মেঝেতে কেমন অদ্ভুত সব ছাপ দেখতে পেল সে। ঠিক যেন একটা বাচ্চা হেঁটে গেছে, একদম ছোট্ট একটা বাচ্চা। হামাগুড়ি দিয়ে ঘর পেরিয়ে কোথায় যেন মিলিয়ে গেছে সে। দরজার চৌকাঠের ডান দিকে রক্তের ফোঁটা, আর তারপর আর কোনো পায়ের ছাপ নেই। থতমত হয়ে দাঁড়িয়ে রইল রক্তিম। কি তাড়া করে বেড়াচ্ছে তাকে? বুকের মধ্যে অজানা ভয়। চাঁদপুর আর ওই জমিদার বাড়ি তাকে এত সহজে ছাড়বে তো? মেঝে জুড়ে ছড়িয়ে থাকা বিন্দু বিন্দু রক্তের ফোঁটার দিকে তাকিয়ে একটা পুরনো কথা মনে পড়ে গেল রক্তিমের। পাতালপুরীর পাশের ঘরে দাঁড়িয়ে সেদিন আরো কিছু শুনতে পেয়েছিল রক্তিম।
ভেতর থেকে হাসতে হাসতে তান্ত্রিক বলছিল, আমাকে ধরবে? হ্যাঁ, আমাকে ধরবে? আমার বিরুদ্ধে যে দাঁড়াবে তাকেই আমি শেষ করে দেব। কলকাতা থেকে 2জন সাংবাদিক এসেছিল চাঁদপুরে, ওদের মধ্যে একটাকে একদম শেষ করে দিয়েছি। প্রথমে চারিদিকে আলো নিভিয়ে দিলাম, আর তখন ওই ঘরে ছিল 2জন। তার একটু আগেই চাঁদপুরের ইতিহাস নিয়ে কথা হচ্ছিল, সবই শুনেছি আমিও মোক্ষম সময় উপস্থিত হলাম। দরজা খুলে ভিতরে ঢুকে হাতের কাছে যেটাকে পেলাম একদম শেষ করে দিয়েছি। আরেকটাকেও মারতাম, কিন্তু ঠিক সেই সময় আলো জ্বলে উঠল, তাই আপাতত ছেড়ে দিয়েছি। মা, আমায় শক্তি দে। একবার শক্তি পেয়ে যাই, তারপর ওটাকেও দেখে নেব। ওটার পেছনে অতৃপ্ত প্রেতাত্মা লাগিয়ে দেব। স্তব্ধ হয়ে গেল রক্তিম। ওই তান্ত্রিকই সেই রাতে মেরেছিল পিয়ালকে। তবে এবার কি তাঁর পালা? কিন্তু তান্ত্রিক তো মারা গেছে, আর ওর অর্জিত শক্তি, তার অস্তিত্ব কি এই পৃথিবীর বুকে আজও রয়ে গেছে? বুকটা ধড়াস করে উঠল রক্তিমের। আগামীতে তার সঙ্গে কি হতে চলেছে তা রক্তিম নিজেও জানে না। শুনলেন চাঁদপুরে রক্তাক্ত রাতের খিদে। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গপ্পখোর।